তো এই বিএনপি গাড্ডায় পড়বে না, তো পাশে বাড়ির মোকলেস পড়বে। বিএনপি মনে করেছে যে সবকিছু আগের মতো থাকবে, শুধু যায় রাষ্ট্র ক্ষমতায় বসবে, তারা ধপাস করিয়া ক্ষমতায় বসে রাষ্ট্রযন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে, আর সবকিছু ঠিক থাকবে, পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে, শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে। তাইলে তো তাকে আওয়ামী লীগ হয়ে দেশ চালাইতে হবে। পুরা রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিনার ইন্ডিয়া বসে ঠিক করেছে, সেভাবে বানাইছে সবকিছু। সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না? পারবে না। বিএনপিকে এই রাষ্ট্রকে র্যাডিক্যালি বদলানোর চিন্তা করতে হবে। বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো, এরা মনে করে কাউরে গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয়। রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে, কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না, রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই। আমি মাঝে মাঝে কমেন্টগুলো দেখি, আপনাদের দেখাই। এই ভিডিওটা আপনারা দেখেছেন না? তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো ডিবাঙ্ক করা হয়েছে, মানে সেগুলোর বিরুদ্ধে বলা হয়েছে এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো অপপ্রচার আমি করেছি। আমি সেখানে এসে বিএনপি কর্মী গালাইতেছে, সে ভিডিওটা দেখিনি, থাম্বনেল দেখিছে। ওরে কেউ বলছে বা নিজেই বুঝিছে পিনাকির ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে। ক্ষমতার ভিডিও কলে দেখবে না, ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে। তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাশা মুসপি ওই আইসা থাম্বনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে। এইগুলো হইতেছে বিএনপি সমস্যা। এইগুলো চলে হুজুগে, ওই যে হুইনা মুসলমান আছে না, এগুলো হুইনা বিএনপি, আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না। দেখেন কি বলে বিএনপির নেতা, রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে। সে তার নেতার পক্ষ থেকে ব্যর্থহীনভাবে বলতেছে এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে। শুনেন, এই শাহজাদপুর, এই সিরাজগঞ্জ, বাংলার মাটিতে জামাত এবং এনসিপি নেতাদেরকে কবর রচনা করা হবে। এর নাম হইতেছে আমির হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর উপজেলা বিএনপি। গণতন্ত্র মানে মতভেদের অবসান না, কিন্তু বরং গঠনমূলক দ্বন্দ্বের স্বীকৃতি। দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি যদি সমালোচনা করি আমি শত্রু, মানে তার সমালোচনা করাই যাবে না, সমালোচনা করলেই শত্রু, এবং ওইটা না করলে ঐক্য নাই। এই গণতন্ত্রই বোঝে না, ডেমোক্রেসির আধুনিক ধারণাগুলো এদের মাথার মধ্যে নাই একেবারে। রাজনীতি মানে ঐক্য না, বিরোধ। রাজনীতি আমরা একে অপরকে শত্রু হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র টিকে থাকে। ওনার একটা ধারণা আছে লেফট পপুলিজম বলে, তিনি যুক্তি দেন যে ডানপন্থী পপুলিজমের মোকাবেলায় বাম ঘেঁষা পপুলিজমের দরকার আছে, যেখানে জনগণের আবেগ, পরিচয় এবং প্রতিবাদ সংগঠিত হবে প্রগতিশীল রাজনৈতিক লক্ষ্য নিয়ে। তো ওই যে শতালমুখ বলতেছে যে গণতন্ত্র মানে সবাই একমত তা না, সবাই মিলে ঐক্য তা না, বরং গণতন্ত্র মানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়মতান্ত্রিক মতবিরোধ এবং বিরোধিতা এসে থাকবে, তবুও সবাই খেলবে একই নিয়মে। মতবিরোধের ক্ষেত্র তৈরি করে রাজনৈতিক দলগুলো, একদল বলবে বাজার অর্থনীতি দরকার, আরেক দল বলবে সমাজতন্ত্র দরকার, আরেক দল বলবে ইসলামী অর্থনীতি দরকার, একদল বলবে আমার খেলাফত দরকার, একদল বলবে কর বাড়াও, আরেক দল বলবে কর কমাও। এই যে প্রতিযোগিতা এবং মতানৈক্য, এটার নামই হচ্ছে অ্যাগনিজম, মানে স্বীকৃত দ্বন্দ্ব। এতে জনগণের ইচ্ছা প্রকাশ পায়, নীতি পরীক্ষা হয়, ভুল ধরা পড়ে, বিকল্প ভাবনা আসে। কিন্তু দল ভেঙে গেলে কি হয়? আর কেউ প্রশ্ন তোলে না, আর কেউ বিকল্প দেয় না, শুধু এক শাসক বা এক গোষ্ঠীর মতেই দেশ চলে। এটাকে বলা হয় ওয়ান কালার অথরিটারিজম, বা এক রঙের এক চিন্তার একচ্ছত্র শাসন। তখন রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না, হয়ে ওঠে এক পেশে আদেশের কারখানা। তাই রাজনৈতিক দল ধ্বংস হওয়া মানে কেবল একটা সংস্থা বিলুপ্ত হওয়া না, এটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্তঃসার শূন্য হয়ে যাওয়া, জনগণের প্রতিনিধির কণ্ঠ নিঃশেষ হয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় পরিসরে শূন্যতার সৃষ্টি হওয়া, যা বিদেশি শক্তি স্থানীয় শোষক শ্রেণীর হাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের রাস্তা উন্মুক্ত করে দেয়। তাই স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের বহুত্ব, কার্যকারিতা এবং গণভিত্তি অপরিহার্য। এবার প্রশ্ন উঠতে পারে, বিএনপি কি দায় নাই এই ধরনের ঘটনা ঘটায়? অবশ্যই আছে। বিএনপি বলতেছে তার দলের এই বেপরোয়া লোকদের ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার। অদ্ভুত কথা, এই তত্ত্ব দিতেছে বিএনপির লোকেরা। বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিছিল র্যাব, নিজের দলের গুন্ডাদের সামলাইতে পারতেছিল না, তাই র্যাব বানাইছিল। বিএনপির এইসব সোকল্ড ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলতে যাওয়াটাও একটা যন্ত্রণা। খোদা তাআলা আমরা এমনই কপাল দিচ্ছে যে নিরেট মূর্খ, প্রফেশনালি আনসাকসেসফুল লোকগুলার রেফারেন্স দিতে হয়, একেবারে মূর্খ, কিছু জানে না। ইলিয়াস আমার উপরে খুব খেপা, এই জন্য খুব চেতিছে। ইলিয়াস কয় দাদা আপনি এইগুলারে কেন মেনশন দেন, ওদের জীবনের সবচেয়ে বড় পাওয়া পায়ে গেছে, কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ, কারণ এরা যে কি মাল সেটা বিএনপির কর্মীদের বোঝা দরকার। তো কারণ বিএনপির কর্মীরা তো ওদের দিকে তাকায় থাকে, ওরা কি লেখে দেখে এবং সেটা অনুযায়ী কাজ করে। তো বিএনপির কর্মীরা বুঝবে না যে সে কাকে ফলো করতেছে, তাকে কে ইনফ্লুয়েন্স করতেছে, সেটা দেখবে না, দেখার দরকার আছে তো ইলিয়াস। তাও আসেন আমি বিএনপি ওয়ালাদের দেখাই, দেখানো দরকার। এটা আমি এইভাবে সব কয়টারে বিএনপির অনলাইন কুতুবদের দেখাবো।
একটা মানুষ দুনিয়ার জন্য কতটা ইউজফুল এটা বোঝার জন্য আপনি দেখবেন তারে কেউ রিক্রুট করছে কিনা, তাকে কেউ চাকরি দিছে কিনা, তারে কেউ বেতন দিয়া পালে কিনা, সে কি কাজ করে, কি কাজ করে খায়, পেট চালায় কি করে, তার সাথে প্রফেশনালি কে কানেক্টেড, এটা পাবেন আপনি লিঙ্কডইনে। আমি নিজেও একটা ঠাপ খায় এটা শিখেছি করে। আমার কাছে দাবি করেছিল একজন পিএইচডি আর ইউনিভার্সিটির টিচার, তো ওই লিঙ্কডইনে গেলে কলে আমি বুঝতে পারলাম যে ওই ক্যাঙ্কা পিএইচডি আর ক্যাঙ্কা ইউনিভার্সিটির টিচার। তো বিএনপির এই অনলাইন কুতুব লোকে বলে বিরিয়ানি আলম, কারণ বিরিয়ানির দোকান থেকে টেকা নেয়, সে দাবি করে সে মার্কেটিং করে দিচ্ছে তাই টেকা নিচ্ছে, ফেয়ার না। কিন্তু কামটা করে কি, এটা কি কোথায় রিক্রুট করে, ওটা ওটি আছে, হ্যাঁ, একটা কনস্ট্রাকশন সার্ভিস দেয়, এরকম কোম্পানিতে কাজ করে। কি কনস্ট্রাকশন সার্ভিস দেয়, সেটা হইতেছে সে কোম্পানির নির্মাণ সামগ্রী পরীক্ষা করে, যেমন কংক্রিট, অ্যাসফল্ট, মাটি, এগুলো গুণগত মান নিশ্চিত করে। আর কি, এই অগ্রগতি পর্যালোচনা করে, প্রজেক্টের অগ্রগতি পর্যালোচনা করে, নির্মাণের বিভিন্ন পর্যায়ের নিরাপত্তার দিক যেমন কোড ফলো করতেছে কিনা, এগুলো খুঁটিনাটি পরীক্ষা করে দেখে। তো এই কোম্পানির ব্র্যান্ড মার্কেটিং কনসালটেন্ট নিজেই দাবি করেছে যে ওই ব্র্যান্ড মার্কেটিং কি বুঝে, বানান করতে পারবে, ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিকতায় পরে মার্কেটিং শিখে গেছে, বাবা বড় তালে বড় এসে গেছে। আচ্ছা, কাজ করে কি, ওই লিখিছে ও ফটো তুলে ভিডিও বানায়, উরে বাবা, কোম্পানির প্রোগ্রামে এটা হইতেছে ওর কাজ। কোম্পানির ওয়েবসাইট তৈরি করেছে, লোক পাই নাই ওরা দিয়ে তৈরি করাইছে। কোম্পানির আইটি সাপোর্ট দেয়, অ্যাডমিন সাপোর্ট দেয়, জিমেল সুইট দেয়া মেল ম্যানেজমেন্ট করে। এর মধ্যে ব্র্যান্ড মার্কেটিং কোনটা বলেন তো? আপনারা তো মার্কেটিংয়ে অনেকে পড়াশোনা করেছেন, বলেন তো কোনটা? আচ্ছা, সবচেয়ে বড় কাজ যেটা করে সেটা কিন্তু কই দেয়, গুগল ড্রাইভে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আপ করে। আজকের তরুণ ওরে আপনি বস মানবেন। আমার ভিডিওতে অনেক মার্কেটিং ডিরেক্টর, সিইও, কোম্পানির মালিক দেখেন, আপনি ওরা রিক্রুট করবেন মার্কেটিংয়ে, জুনিয়র পজিশনে রিক্রুট করবেন না তো। আমার জীবনে একটাই বিষয় ছিল, হ্যাজাকের ল্যান্টার্ন কেমনে জ্বলে, কারণ পুরা যায় তো, তারপরে কেমনে জ্বলে। এই বিরানি আলমরা দেখার পর আমার বিষয়, বিরানি আলমরা কে বেতন দেয় এই কাম করার জন্য? এই লোক বিএনপির অনলাইন কুতুব, অনলাইন ইনফ্লুয়েন্সার। এর বিএনপি কর্মীরা দেখে, তারপর যা বলে উগড়ায় দেয় নানা জায়গায়। তো এই বিএনপি গাড্ডায় পড়বে না তো পাশে বাড়ির মোকলেস পড়বে। বিএনপি মনে করেছে যে সবকিছু আগের মতো থাকবে, শুধু যায় রাষ্ট্র ক্ষমতায় বসবে, তারা ধপাস করিয়া ক্ষমতায় বসে রাষ্ট্রযন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে, আর সবকিছু ঠিক থাকবে, পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে, শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে। তাইলে তো তাকে আওয়ামী লীগ হয়ে দেশ চালাইতে হবে। পুরা রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিনার ইন্ডিয়া বসে ঠিক করেছে, সেভাবেই বানাইছে সবকিছু। সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না? পারবে না। বিএনপিকে এই রাষ্ট্রকে র্যাডিক্যালি বদলানোর চিন্তা করতে হবে। এই বিএনপির 31 দফা অতি দুর্বল রাজনৈতিক কর্মসূচি। আমি শুধু কয়েকটা দেখাইছি, পুরাটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই, উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না। এত দুর্বল, আপনাদের চিন্তাই ঠিক নাই, আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই, আপনারা ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না, গালাগালিতে নামায় দেন কর্মীদেরকে। আমি বলতেছি পারবেন না। এইভাবে পারলে হাসিনাই ক্ষমতায় থাকতো। হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল, ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল। আপনার কিছু নাই, বাস্তবিকই কিছু নাই, দেখাই দিলাম হাতে নাতে। আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসায় দিয়েন, 5 মিনিটে রণে ভঙ্গে দিবে, টিকতেই পারবে না কোনো আলোচনায়। এটা অহংকার না, এটা রিয়েলিটি। মেনে নেন এই রিয়েলিটি। শেখ মুজিব কইছিল না, শরদ্দীর বদিগার, রিয়েলিটি মেনে নাও ভুট্টোরে। আপনাদের রিয়েলিটি মেনে নিতে হবে। তাহলে বিএনপির কি করা দরকার? আমি বিএনপি করলে আমার বিপুল কর্মী বাহিনীর কর্মসংস্থানের জন্য কাজ করতাম। আমি প্রফেসর ইউনূসের সাথে বসে বলতাম, স্যার আমার 1 কোটি কর্মী আছে, এদের কাজ দিতে হবে, বুদ্ধি দেন, সাহায্য করেন। এদের লিস্ট করতাম, অর্গানাইজ করতাম, ট্রেন করতাম, ফান্ড জোগাড় করে দিতাম। তারপর এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কাজে লাগাই দিতাম। এরা চান্দাবাজি করে, কারণ কাজ নেই, কাজে ঢুকাই দিতেন, সবকিছু বন্ধ হয়ে যেত, দেশেরও উপকার হতো। আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত, উপার্জনের উপায় থাকা উচিত। ব্যবসা না, চাকরির অভিজ্ঞতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন সেটা বাদ দিবেন। মানুষ যদি দেখে উনি কিছু করেন না, তাহলে রাজনীতি করেন, তাহলে মনে হবে যে আমিও রাজনীতি করব, কিছুই করব না। এবং মানুষ কি মনে করে আসলে আপনাদেরকে, পলিটিশিয়ানদেরকে মনে করে আপনারা সামনে দিয়ে চলেন। এটা আমার কথা না, একদম জনগণের কথা। আমি দেখাই দিতেছি, শুনেন, দেখেন কি বলে। একটাও কাম করে খায় না, চাঁদা উঠে খায়। ছোট নেতা চাঁদা উঠায়, বড় নেতা সব নেতা চলে 4,000 টাকা দিয়া। কোনো নেতা কাম করে কইতে পারবে যে আমি কাম করি না ভাই? সব নেতারা খায় 4,000 টাকা। 4,000 টাকা খাইয়া সব নেতার সংসার চলে। আর বাচ্চা কাছে পড়ালেখা করে 4,000 টাকা দিয়া। ওরা সংসারের মধ্যে মার্কেট করে, টাকা পয়সা দিয়ে মার্কেট করে, যে পানিটা কিনে খায় 4,000 টাকা দিয়া।
চাঁদার টাকা ছাড়া ওকে সংসার চলে না। ওরা চিকিৎসা করতে যায় বাইরে, বাইরে বিদেশে চিকিৎসা করতে যায় চাঁদার টাকা দিয়া। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় নেতা হোক এই চাঁদার টাকা খাইয়া নেতামি করে। প্রত্যেকটা নেতা চাঁদার টাকা খায়, প্রত্যেকটা কর্মী চাঁদার টাকা খায়। কোন দলে সাদাবাজ থাকবো না বাংলাদেশে। চাঁদার টাকা খাইয়া এরা রাজনীতি করে। এখন চাঁদা বন্ধ হইলে রাজনীতি কেউ করবে না, চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না। যে ধান্দা নাই না রাজনীতি করবো কেন, কাম করে খায়। চাঁদাবাজি আছে জড়িত, আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো মতন। দেখেছেন, রেসপেক্ট করে না তো পলিটিশিয়ানদেরকে। কেন করে না? কারণ আপনাদের মনে করে আপনারা চান্দা দিয়ে চলেন। বিএনপি এখন একটা সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। সামনে দুইটা পথ, একটা আত্মধ্বংসের আর একটা নবজন্মের। আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান, তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা, কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে। বিএনপি যদি ভাবে তার পুরানোর কাছে ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে, তার দিবা স্বপ্নের বেশি কিছু না। এদেশের জনগণ নতুন কিছু চায়, নতুন রাজনৈতিক কল্পনা, নতুন নৈতিক নেতৃত্ব, নতুন র্যাডিক্যাল চিন্তা। যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না, কর্মীদের কাজ দেন। শুধু ভীষণ দেন না, সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন। যদি আপনার দলের কর্মীরা আজকে হুজুগে চান্দাবাজে পরিণত হয়ে থাকে, তাহলে তার দায় নেতৃত্বকেই নিতে হবে। তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা। তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে, শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না। বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ: নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো, র্যাডিক্যাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া, আর 3 নাম্বার দলে থাকা ডিজিএফআর চাঁদা খাওয়া, রয়ের টাকা খাওয়া, নব্য দালাল, বেকার, অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম্য থামানো। এই রাজনৈতিক বিশৃঙ্খলা, ছিন্নমূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে রাজনীতির পরিণতি একটাই: নতুন করে একনায়কতন্ত্র আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ। বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তাড়াই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা। আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন, তাহলে শহীদ জিয়ার মতো করে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে মাটি কামড়ায় জনতার ভরসা অর্জনের রাজনীতি করে। না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে। এই সময়টাতে যারা সাহস করে সত্য বলছে, তারা বিএনপির শত্রু না। এই হুঁশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলোতে আপনাদের পতনই কেবল অনিবার্য না, তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি। সময় আছে, বদলান, নয়তো ইতিহাস বদলায় দেবে আপনাদেরকে। ইনকিলাব জিন্দাবাদ, গণতন্ত্র জিন্দাবাদ, রাষ্ট্র রূপান্তরের রাজনীতি জিন্দাবাদ।